সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মানুষের জীবন, এবং এইটার গুরুত্ব এমন যে আমরা সবসময় এই ঘটনাটা জানি যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কাবা শরীফ তাওয়াফ করছিলেন। ওই সময় উনি কাবাকে দেখে বলছিলেন যে হে কাবা, তোমার কত মর্যাদা, তোমার কত সম্মান, কিন্তু তোমার চাইতে মানুষের মর্যাদা বেশি। তার মানে মানুষের জীবনকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ করা হয়েছে। এবং ইসলামের সবচেয়ে অসাধারণত্ব হচ্ছে একজনের জীবন কেউ যদি বাঁচায় তাহলে সারা পৃথিবীর সমস্ত মানুষের জীবন বাঁচালে যে সওয়াব হবে সেটা তার আমলনামায় যাবে। আর এর উল্টাটাও ঠিক, কেউ যদি ইচ্ছাকৃতভাবে একজনের জীবন ধ্বংস করে তাহলে সে সারা পৃথিবীর সমস্ত মানুষের জীবন ধ্বংস করলে যেই পাপ হইতো সেটা তার আমলনামায় যাবে। তার মানে একজনকে গুরুত্ব দিয়ে সারা পৃথিবীর সমস্ত মানুষের জীবনকে গুরুত্ব দেওয়া হয়েছে। তা আমাদের এই যে আকস্মিক যে বন্যা, যেটা হচ্ছে যে আমাদের একদম ফেনী থেকে শুরু করে নোয়াখালী এই যে এরিয়াটা আছে, গোটাল এরিয়ার মধ্যে যে আকস্মিক যে এই প্লাবন, এটা কিন্তু প্রাকৃতিক কোনো প্লাবন না, এটা হচ্ছে মনুষ্য সৃষ্ট, মানুষের সৃষ্টি। এবং এটার ক্ষেত্রে সবচেয়ে ভয়ঙ্কর যে দিকটা সেটা হচ্ছে, আমি সবসময় জানি যে প্রতিবেশীর সাথে আচরণ কেমন করতে এটা ইসলাম দেখিয়েছে। এবং এই ক্ষেত্রে আমাদের বাংলাদেশ আলহামদুলিল্লাহ অন্যের সাথে সবসময় সুসম্পর্ক রাখার দিকে সবসময় সচেষ্ট। এবং বাংলাদেশের মানুষ খুবই আত্মীয় প্রবণ, তারপরে হচ্ছে বলা যেতে পারে অন্যের সাথে মিলে ঝুলে থাকার মতো। এবং আমাদের যে হচ্ছে মৌলিক নীতিমালা যে সংবিধানে আছে, প্রত্যেকের সাথে বন্ধুত্ব, শত্রুতা কারোর সাথে না। কিন্তু দুঃখজনক ব্যাপার, আমাদের পাশের দেশ ভারত, তারা আমাদের সাথে যেই কাজগুলো করে ইনহিউম্যান, অমানবিক, এবং তারা কায়দা কানুন করে আজ থেকে 30 বছর আগে, 30 বছর বলে ভুল হবে, 28 বছর আগে, আমাদের ঠিক ডেটটা যদি আমরা বলি 12ই ডিসেম্বর 1996 একটা চুক্তি হয় ভারত বাংলাদেশের মধ্যে। 30 বছরের চুক্তি। চুক্তিটা কি ছিল? ফারাক্কার যে বাঁধ আছে সেই বাঁধের যে পানি বন্টন একটা হবে, গঙ্গা ভারতে বলে, বাংলাদেশে পদ্মা, সেই পানির বন্টনটা কিভাবে হবে সেইটার একটা চুক্তি। তা আমাদের সমস্ত মিডিয়া, সমস্ত চ্যানেল, প্রিন্টিং মিডিয়া সবাই খুব ভালোভাবে প্রচার করছে যে অসাধারণ একটা কাজ হয়েছে। তো এই অসাধারণ কাজ কতটা অসাধারণ আর আমাদের জন্য লাভ না ক্ষতি, এটা আমরা এখনই ইনশাআল্লাহ অ্যানালাইসিস করব। তার আগে একটা জিনিস বলি, ভারতের এই ন্যূনতম যদি সেন্স থাকতো যে আচ্ছা আমাদের পাশের দেশ, আমরা যখন পানি ছেড়ে দেব ওদের এখানেও অবশ্যই হচ্ছে এটা যাবে, সেহেতু আগের থেকে তাদেরকে একটু জানাই দেয়, এই কমন সেন্স, এটা কিন্তু বেশি কিছু না। সে একটু সেন্স যদি কাজে লাগাইতো আমাদের লোকজনকে আমরা ওইখান থেকে সুন্দর করে ইভ্যাকুয়েট করতে পারতাম। এবং ভারতের যে বিভিন্ন মিডিয়া আছে তাদের যে রিপোর্টিংগুলো আজকে আমি কয়েকটা লক্ষ্য করলাম, তারা তো বাংলাদেশকে রীতিমতো, মানে এটা কি বলবো, যে ওটা বলে না হচ্ছে যে একজনকে বিপদে ফেললে যে একটা বিকৃত আনন্দ আছে না, এরা অবশ্যই সুস্থ মস্তিষ্কের অধিকারী বলে মনে হয় না। কয়েকটা চ্যানেল করছে, যদি আমি বলি না যে গোটাল চ্যানেল গোটাল ভারতের সমস্ত লোকের হচ্ছে মানসিকতা নির্ধারণ করে, মোটেই না। ভারতে অনেক ভালো লোক আছে, কিন্তু তাদের এখন যে গভর্নমেন্টটা বেশ করে যারা নিয়ন্ত্রণে আছে তাদের মধ্যে, ওদের দেশের মধ্যেই ওরা ওদের অনেক মানুষের সাথে প্রচণ্ড রকমের বৈষম্য করে, প্রচণ্ড রকমের বুলডোজার দিয়ে বিল্ডিং ভাঙিয়ে দেয়, তারপরে হচ্ছে বিভিন্ন হিন্দু মুসলিম নিয়ে একটা গ্যাঞ্জাম লাগায় রাখে, যদিও সব লোক এরকম না। এবং তারা ওই নিজে যে এরকম, বাংলাদেশেও এরকম একটা পায়তারা করার চেষ্টা করে কিভাবে গ্যাঞ্জাম লাগায় রাখা যায়। তো এই ক্ষেত্রে আমাদের যেটা অবজারভেশন সেটা হচ্ছে সবচেয়ে পড়াশোনার যে গুরুত্বটা, এইটা এইখানে আমরা দেখতে পাবো। এই 30 বছর চুক্তিতে এমনভাবে চুক্তিটা করছে, কিছু কায়দা কারণ আমরা যখন বিশেষ পরীক্ষা দেই তখন গঙ্গা চুক্তি, এই 30 বছর চুক্তি নিয়ে ডিটেলস একটু পড়তে হইতো। এবং সেইটা পড়তে গিয়ে যদিও বইপত্রগুলো যা লেখা থাকে তার মধ্যে ইন বিটুইন, মানে বিটুইন দ্য লাইন কিছু জিনিস হচ্ছে যে মিসিং আছে। তা 2-4টা পয়েন্ট খালি বলবো যাতে করে প্রত্যেকের একটা বেসিক কনসেপশন আছে যে এই চুক্তিটা কতটা ভয়ঙ্কর হয়েছে আমাদের জন্য এবং কি কারণে সেটাও বুঝাই দিব খুব সহজ করে। তো ওই চুক্তির মাধ্যমে দেখা গিয়েছিল যে চুক্তিটা যদি একদম যে কেউ বুঝতে পারবে, সেটা হচ্ছে এরকম, যেই জায়গায় হচ্ছে যে আমাদের কি রয়েছে, ধরা যায় যে ফারাক্কা ব্রিজ রয়েছে, একদম বেসিক বলে রাখি যে এই ফারাক্কা যে ব্রিজটা আছে, এই ব্রিজটার এইখানে বাংলাদেশ, এটা আমরা জানি, এখানে ধরা যাক ইন্ডিয়াই। তো তা এই ব্রিজের এখানে যে পানিটা আসবে সেই পানিটার আমরা হচ্ছে সমবন্টন চাইছি। ভালো কথা, খুবই ভালো। এবং সমবন্টনের একটা নিয়ম ছিল যে 1 জানুয়ারি থেকে শুরু করে 31 মে, এই সময়টা কিন্তু আমাদের সাধারণত শুষ্ক মৌসুম। এই সময় অবশ্যই একটা মিনিমাম যাতে ওয়াটার ফ্লো আমাদের নদীগুলো প্রবাহিত হয়, এই জন্য পানি এইটা একটা ঠিকভাবে দেবে তারা। কইছে হ্যাঁ ঠিক আছে, চুক্তি টুক্তি হয়ে গেল, সবাই কাছে যাক ভালো কিছু হয়েছে। কিন্তু শয়তানি যদি কারো মনের মধ্যে থাকে যে এই দিক দিয়ে চুক্তি করে গ্যাঞ্জাম লাগায় রাখবে, কি গ্যাঞ্জাম করছে? নিয়মটা ছিল ওরা চুক্তিটা এমনভাবে করছে কায়দা কানুন করে যে এই যে এখানে যে ফারাক্কার ব্রিজ আছে এইটুক পর্যন্ত যে পানি আসবে সেই পানিটার ওরা হচ্ছে সমবন্টন। জিনিসটা বুঝতে হবে, তার মানে এইখানে যে পানিটা আসবে সেইটারে সমবন্টন হবে। এই তো আসলে সমবন্টন
তারা করে না করে কি করে না সেটা পরের কথা, কিন্তু তারা কি কায়দাটা করছে, এর আগে আরো এমন অনেকগুলো ডাইভারশন করছে। ডাইভারশন মানে সহজ করে বলি, আরো অন্যান্য জায়গায় পানি প্রত্যাহার করছে। তার মানেটা কি? তার মানে স্বাভাবিকভাবে পানি যতটুকু হচ্ছে যে এখানে আসার কথা ততটুকু রাস্তাই দেয় না, তার আগে ওরা বাইপাস করে পানি নিয়ে নেয়। ব্যাপারটা অনেকটা এরকম। একটা এক্সাম্পল দিই। একজনের একটা দোকান আছে, এই দোকানের মধ্যে 2 জন শেয়ার হোল্ডার আছে। তা 2 জনের মধ্যে একজনকে আমরা ক্যাশের মধ্যে বসায় রাখছি, বলছে যে ঠিক আছে সারাদিনের খরচাপাতি হওয়ার পরে যে টাকা থাকবে সেটা সমান ভাগ হবে। খুব ভালো। তো এই করছে কি, সন্ধ্যার সময় তো লাস্ট ফাইনাল একটা হিসাব হয়ে তারপরে টাকা ভাগ হবে। এ করছে এর বাড়ির যত খরচাপাতি আছে, এর নিজের যত নিজস্ব যে খরচ, কালেকটিভ খরচ না কিন্তু, সবগুলো আগেই মানে হিসাবের আগেই সব করা শেষ। তার ব্যাংকের টাকা জমা শেষ, তার হচ্ছে নিজের লাভের টাকা মানে চুরি করে সব টাকা সরাই নিয়ে লাস্টে দেখা যাচ্ছে যে টাকা আছে কথা এখন এটা ভাগ করি। আর এই যে আরেকজন ছিল, সে সৎ, একটু বুদ্ধিশুদ্ধি একটু কমও ছিল, সে কথা আচ্ছা এই লাভ হচ্ছে না, লাভ কমই হচ্ছে। তা আমাদের অবস্থাটা হচ্ছে এরকম যে এইখানে যেই পানি আসবে তার আগে ওই পানি আগেই সরায় নেয়, এবং সরাই নেওয়ার কারণে এখানে পানি আসে কম, এবং তারপরেও ওইখান থেকেও সে ঠিকভাবে দেয় না। এবং কতটা খারাপ, যখন আবার আমাদের পানি দরকার, এটা আমার মনে হয় মূর্খ লোকও জানে, যখন দরকার আমাদের পানি তখন সে পানি দিয়ে দিবে বন্ধ করে, আর যখন আমাদের পানির দরকার নেই তখন সে পানি দিবে। তার মানে এটা হচ্ছে উভমুখী সংকট, দুই দিকেই সমস্যা। এবং এটার কারণে আমাদের যে নদীগুলো আছে, নদীগুলো কিন্তু পানি খেয়ে বেঁচে থাকে। আমরা যেমন ভাত তরকারি সবজি মাছকে আমাদের পেটটা ভর্তি করি, এরকম করে নদীর খাবার হচ্ছে পানি। এবং আমরা জানি যারা রেগুলার খাওয়া দাওয়া বেশি বেশি করে তখন কিন্তু তার ক্যাপাসিটিটাও একটু ভালো থাকে। আর একজন যদি খুব ডায়েট করতে করতে দেখা যাচ্ছে লাস্টে ক্ষুধায় মরে যায়, ঠিক না? তা আমাদের এই যে নদীগুলো আছে, এই নদীগুলোর কিন্তু পানির যে ক্যাপাসিটি, সেটা ঠিকভাবে সে পানির প্রভাব পাইলে না, সে ঠিকভাবে হচ্ছে যে তার এই পানি খাওয়ার অভ্যাসটা থাকবে। এবং তখন হচ্ছে কি নদীর মধ্যে যে লবণের যে পরিমাণটা তুলনামূলক কম থাকে, এবং এটা ভালো। কিন্তু দেখা যায় রেগুলার যদি সে পানি না পায়, তখন যেটা হয় আস্তে আস্তে তার মধ্যে হচ্ছে ওই যে পলি জমে, তার মধ্যে হচ্ছে যে তার নাব্যতা মানে তার গভীরতা যেটা সেটা কমতে থাকে, এবং আস্তে আস্তে দেখা যায় তার ক্যাপাসিটি, তার রিজার্ভ ক্যাপাসিটি কমে যায়। এবং এই কারণে হয় কি, যখন পানি চলে আসছে এমনি মানে যেই সময় ওর পানি খাওয়ার সুযোগ ছিল সেই সময় আমি খাবার দেয়নি, এই জন্য সে মনে করছে আস্তে আস্তে যে আমার খাবার দাবার কমে যাবে, অথবা এরকম করে থাকা লাগবে। ও আল্লাহ আকস্মিক যেই সময় তার খাওয়ার দরকার নেই সেই সময় ওকে ইচ্ছা মতো খাবার দিছি, এবং সেই সময় তার কি হয়েছে, ওভার ফ্লাডেড হয়ে গিয়েছে, এবং এইটার কারণে এই বিপর্যয়টা হয়েছে। তো এই ক্ষেত্রে আমাদের যে এটা খুব ভালো একটা কাজ করেছিল যে প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে ছিলেন, উনি কিন্তু হচ্ছে ওই যে খাল কাটার যে প্রজেক্ট নিয়েছিলেন, হ্যাঁ সম্ভবত আমি শুনছিলাম, পড়ছিলামও যে হচ্ছে যে প্রজেক্টটার নাম আমার একজ্যাক্টলি এখন মাথায় নেই, কিন্তু হচ্ছে যে ওই প্রজেক্টটা খুব অসাধারণ একটা প্রজেক্ট ছিল। এটা এই কারণে অসাধারণ যে আমরা কিন্তু হচ্ছে যে পানিকে রিজার্ভ করে রাখতে পারতাম, এবং ওই পানিটা আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারতাম, অথবা হঠাৎ করে এই যে পানি যখন এরকম করে অতিরিক্ত আসলে সেটাকে আমরা ওই জায়গায় হচ্ছে আলাদা করে হচ্ছে ধারণ করার জন্য একটা সুযোগ করে দিতে পারতাম। তো সেই সিস্টেমটা তো আমরা ধ্বংস হয়ে গেছে। এখন আমাদের যেটা মাথায় রাখতে হবে, আর 2টা বছর একটু কষ্ট করতে হবে, এবং এই 2 বছরে চিনে নিতে হবে বন্ধু শত্রু। কারণ 30 বছর ব্যাপী যে চুক্তিটা আছে, এই চুক্তিটা কিন্তু 96 12 ডিসেম্বর হয়েছে, 2026 শেষ হবে। তো এই চুক্তি শেষ হয়ে গেলে ইন্টারন্যাশনালি যে চুক্তিগুলো আছে জাতিসংঘের কনভেনশনের আন্ডারে, সেই চুক্তি অনুযায়ী আন্তর্জাতিক যে নদীর যে পানি বন্টন নিয়ম সেইটা অনুযায়ী যদি আমরা করি, তাহলে দেখা যাবে কিন্তু ভারত আমাদের সাথে এই যে আচমকা আমাদের সাথে খসর মসর যে এটা মোটেই করতে পারবে না। এবং এই খসর মসরটা এত ভয়ঙ্কর, তারা আসলে মানুষের জীবন, আমি অবাক হয়ে যাই। আমরা জীবনে আমাদের যদি ভাটিত কোনো দেশ থাকতো, আমরা কিন্তু এরকম অপরিকল্পিতভাবে যে আমি নিজে একটু বাঁচার জন্য আরেকজনকে মারি ফেলবো, এটা তো একটা ভয়ঙ্কর খারাপ দিক, এবং এই কাজটাই তারা করতেছে। তা আসলে যার ইথিক্স যত লো তার ধ্বংস তত শীঘ্রই। তার মানে মোরালিটি, ওইটা যেটাকে আমরা বলি নৈতিকতা বলি, তারপরে হচ্ছে ওইটাকে যেটা বলে হচ্ছে যে সততা বলি, ইন্টিগ্রিটি বলি, এগুলোতে ওরা যারা এখন নিয়ন্ত্রণ করছে ওই দেশটা, তাদের মধ্যে মানে লেভেলটা খুবই বেয়ার মিনিমাম, এত মিনিমাম। তা নাহলে আরেকটা পাশের দেশ তাকে হচ্ছে এরকম বিপদের মধ্যে ফেলা, এবং কোনো কথা নাই বার্তা নাই, আচমকা হচ্ছে গেটস খুলে দিল, এটা আসলে খুবই ডিজাস্টারাস। এবং আমার যেটা মনে হয়, আমি একটু তো ইন্টারন্যাশনাল নিউজগুলো একটু দেখি যে কী ব্যাপার। কয়েকদিন আগে মনে হয় ভারতের কয়েকজনকে হচ্ছে বাংলাদেশের যে বর্ডার গার্ড অফ বাংলাদেশ যারা, তারা হচ্ছে যে আটক করার পরে, আগে তো হচ্ছে আটকে করতো না, এমনি কইতো আসসালামু আলাইকুম করে চলে যাও। তো এখন তো এরা হচ্ছে যে ওই পতাকা বৈঠক হওয়ার পরেও ছাড়ে নাই। তো ওইটাও একটা হচ্ছে ওদের মানসিকভাবে যে হ্যাঁ আমাদের সাথে এত মানে এতদিন তো ছিল দাস, আর এখন মালিকের মতো আচরণ করতেছে। আসলে বাংলাদেশের সবচাইতে বড় সমস্যা যেটা হয়েছে, যতগুলো গভর্নমেন্ট ছিল সবগুলো গভর্নমেন্ট জনগণের
পাশে ছিল না, জনগণের সাথে ছিল না। এই জন্য কি করতে হয়েছে, জনগণ যদি সাথে না থাকে তখন কি হয়, ওই বাইরের শক্তিকে কেন্দ্র করে তারা দেশ চালাইতো, এবং এই কারণে বাইরের দেশকে হচ্ছে আনইউজুয়াল ফ্যাসিলিটি, আনইউজুয়াল অ্যাডভান্টেজ দিতে হইতো, ওইটাই হইতো। এবং এটা আজ থেকে যদি আমি বলি 24 আর 24 48 বছর আগে, 1776 1776 সম্ভবত মের 16 তারিখ এরকম হতে পারে আমার যতদূর খেয়াল পড়ে, রাজশাহী থেকে একটা লং মার্চ শুরু করে হচ্ছে মাওলানা ভাসানী। এবং এই লং মার্চটা ইন্টারন্যাশনালি তখন কিন্তু হচ্ছে যে মানুষের হচ্ছে নজর কাটছিল। মাওলানা ভাসানী কত বড় লিডার, এটা মজলুম কত বড় জননেতা ছিল। আগে তো আমরা ছোটবেলায় বইয়ে পড়ছিলাম, এখন জানি না, এখন তো বোধহয় বইয়ের মধ্যে ওনাকে নাই করে দিছে, খুব দুঃখজনক। তা মাওলানা ভাসানীর কেউ যদি জীবনী পড়ে, নিজে ধোয়া রান্না করে খাইতো, এবং হচ্ছে যে এই যে মোটা চাউল, একটা কাপড়, মানে এরা ছিল লিডার, কারণ নিজের জীবনের প্রতি দেখে না। আর এখন হচ্ছে লিডার মানে হচ্ছে মোস্ট অফ দ্য লিডার্স বাটপার, ধান্দাবাজ, কেমনে মানুষ ঠকা যাবে। এবং এই জন্য আমরা বলি যে গভর্নমেন্ট সিস্টেমটা এমন করা উচিত যাতে করে সবচেয়ে ভালো লোকগুলো লিডারশিপে যায় এবং ওইখানে গিয়ে যাতে দেশের সব মানুষের জন্য উন্নতির জন্য চেষ্টা করে। তো উনি যে লং মার্চ করছিল, সেইখানে কিন্তু উনি ফারাক্কার যে এরা যে এইরকম খুসর মসর করবে, এটা কিন্তু উনি তখনই বুঝছিল, আজ থেকে প্রায় 48 বছর আগে, 1776। অথচ এর পরে 48 বছর হইল আমাদের কোনো লিডার এটা নিয়ে হচ্ছে যে একটা উচ্চবাচ্য করলো না, যে তারা যে এই যে এরকম 2 নাম্বারই করে, এটা যদি ইন্টারন্যাশনালি আমরা ঠিকভাবে হচ্ছে প্রেজেন্ট করতে পারি, থুতু দিবে ওদেরকে যে এরা এত খারাপ, পাশের দেশের লোকের সাথে এরকম গ্যাঞ্জাম করে। কিন্তু আমরা মনে করি কি ভারত আমাদের পাশে আছে, আমাদের খেয়া ফেলাবে, ভয়ের কোনো কারণ নাই। বাংলাদেশের লোকজনের মধ্যে যে ইউনিটি আছে, এইটার শক্তি অ্যাটম বোমের চাইতে বেশি, বিলিভ মি, সত্যি কথা বলছি। আর ভারতের মধ্যে যে রাজ্যগুলো আছে, কেউ তো ভারতের খবর জানে না, ভারতের মধ্যে আমি চাই ভারতও ভালো থাক, কিন্তু সে যদি আমাদের সাথে খোঁচর মোচর করে, তাহলে এটা কিন্তু আমরা ঠিকভাবে মানা উচিত না। এবং সবচেয়ে ভয়ঙ্কর যে দিকটা, ভারতের মধ্যে এত বেশি জাতিভেদ, কাস্ট নিয়ে, তার মানে বর্ণ প্রথা এত প্রকট, ওই এমন ওদের মধ্যে একজন আরেকজনের ওই গ্লাসের মধ্যে অনেককে খাবার দেয় না, কয় যায় পানি ঢালি খাবে, মানে এমন ওরা। অথচ আমাদের তো সবাই এক জাতি, অন্যরকম একটা পারস্পরিক, ওটা কি বলে হচ্ছে যে হৃদ্যতা, আন্তরিকতা। এবং এই যে বাংলাদেশের উপরে এত খোসর মোচর করার পরে যে আল্লাহর মধ্যে বাংলাদেশ এত ভালো আছে, এটার কারণ হচ্ছে আমাদের মানুষজনের কিন্তু পারস্পরিক অন্যকে হেল্পিং মেন্টালিটি, আরেকজনের বিপদে পাশে দাঁড়ানো। এই যে গোটাল দেশটা একটা, এইটা পলিটিক্যাল লিডাররা করতে পারেনি, কিন্তু খুব আল্লাহর অশেষ রহমত, আল্লাহর রহমতে আছে আমাদের প্রতি, নাহলে তো দেশ ধ্বংস হয়ে যাওয়ার কথা। যে সব মানুষজন একটা গোটাল দেশটাকে একটা ফ্যামিলির মতো মনে করে। এবং এইটার কারণে এত দুর্যোগ, এত মানুষ, মানে প্রাকৃতিকের চাইতে মানুষ সৃষ্ট দুর্যোগই বেশি। কারণ প্রত্যেক বছর এটা হয়, কিন্তু কেউ কখনো বলতো না, কারণ জানে যে গভর্নমেন্ট এমন আছে, কথা না ঠিক আছে। গভর্নমেন্টে যদি কয় ঠিক আছে, তখন জনগণের কথা আর কি প্রকাশিত হবে। কিন্তু আমরা জানি যে এটা মোটেই ঠিক নাই। তা আল্লাহর রহমতে সব মানুষজন একজন আরেকজনকে হেল্প করে, এবং এই ক্ষেত্রে আমাদের যারা সব ধর্মের মানুষজনই হচ্ছে অন্যকে হেল্প করে আমাদের দেশে, আলহামদুলিল্লাহ। এবং এই ক্ষেত্রে প্রত্যেকটা ধর্মে, যেহেতু আমরা ইসলাম ধর্মের, আমরা ইসলামেরটা বলি, ইসলাম তো হচ্ছে বিপদে মানুষকে হেল্প করা, অন্যায়ের প্রতিবাদ করা, এগুলো সবচেয়ে বেশি উদ্বুদ্ধ করে। এবং ইসলাম যে গোটাল জীবন ব্যবস্থা, তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে এরা মানুষের মর্যাদাকে হচ্ছে সবচেয়ে বেশি প্রতিষ্ঠিত করছে। সেটা নারীর মর্যাদা হোক, মানে হচ্ছে পুরুষের হোক, শ্রমিকের হোক, প্রত্যেকটা মানুষের দিয়েছে। এবং এইটাই হওয়ার কথা। তা আমার মনে হয় যে ইনশাআল্লাহ আমরা হচ্ছে যে সামনে যেই গভর্নমেন্ট এখন আছে, তারা যদি একটু ঠিকভাবে হচ্ছে যে আর 2টা বছর, যেহেতু চুক্তি 30 বছরের আছে, আর 2টা বছর একটু আমাদের কষ্ট হইতে পারে। এবং এইখান থেকে ইন্ডিয়া যে কাজটা করতেছে, তাদের যে কায়দাটা যে আমরা ধরে ফেলতেছি, এটা আসলে তাদেরকে বোঝানো উচিত যে দেশের লোকজন কিন্তু এটাকে মোটেই ভালোভাবে নিচ্ছে না। দেশের যে লোকজন আছে এটাকে মোটেই ভালোভাবে নিচ্ছে না, যে কেউ কিন্তু যে কোনো সময় একটা বার্স্ট হয়ে যেতে পারে। এবং যে জিনিসটা আমার মনে হয় সেটা হচ্ছে যে পড়াশোনা আমাদের প্রত্যেকের করা উচিত। এবং বিশেষ করে যারা লিডার হবে তাদের তো সবচেয়ে বেশি জানা উচিত, যারা লিডার হবে, যে মানে সবকিছু তারা একটা ধারণা থাকবে। তাহলে কারণ ওরা আমাদের সাথে যদি বেশি পড়াশোনা করা লিডার চলে আসে, তবে এখন আলহামদুলিল্লাহ ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যেহেতু আমাদের যেখানে কথা বলবো, ওইখানে কিন্তু ওই মোদি বলি আর অন্য ওদের কথা শুনবে না। কি সম্মানের এটা, মানে সব আমাদের দেশের প্রতিনিধি যখন সবচেয়ে ভালো লোকটা হবে, তখন আমি নিজে একটু ফিল করার চেষ্টা করি। আমি কিভাবে এটা ফিল করি, আমি একটা এক্সাম্পল দিই। আমি হচ্ছে ডিসি অফিসে বিভিন্ন প্রোগ্রামে যাইতাম। তা আমি আগে শুনতাম যে বিভিন্ন ডক্টররা যেত, তাদেরকে ধমক মারতাম, কারণ ডক্টর অনেক কিছু জানে না। তারপরে আমাকে ডিরেক্টর স্যারা বললো, নাবিল তুমি যাও। আমি গেলাম, যাই দেখি যে যারা কথা বলে ইনশাল্লাহ আমরা তার সাথে আলহামদুলিল্লাহ যেহেতু পড়াশোনা করি, এবং যখন আমরা ঠিকভাবে কথা বললাম তখন দেখি কেউ কোনো গ্যাঞ্জাম করে না, না হলে দুর্বলকে সবাই হচ্ছে অত্যাচার করে। এবং আমাদের দেশের লিডাররা ছিল মূর্খ, মোস্ট অফ দ্য লিডার্স, সবার কথা বলবো না। এবং এই কারণে হয়েছে কি, ঠিকভাবে এরা জানেও না, নিজেও বুঝে না, পড়াশোনাও নাই,
এবং যে খোসর মোসর এদেরকে যে কোনোভাবে একটা বুঝবাজ দিয়ে কয় যে ভাই পালাও। কিন্তু লিডার যখন নিজে জানবে, নিজে যখন বুঝবে, তখন অসাধারণ হবে। এবং আমরা আশা করি যে আমাদের বাংলাদেশের মানুষজন এটা বোঝা উচিত যে প্রাইম মিনিস্টার যে হবে, যেই লোকটাই প্রাইম মিনিস্টার হোক, এটা এমনভাবে আমাদের বাছাই করা উচিত যাতে সবচেয়ে ট্যালেন্টেড লোকটা প্রাইম মিনিস্টার হয়। এইটা যখন হবে তখন দেশের গোটাল চিত্রটাই চেঞ্জ হয়ে যায়। বিদেশিরা কিন্তু গোটাল বাংলাদেশকে এখন দেখবে কাকে ইউনুসের চোখে, যে আচ্ছা এই লোক হচ্ছে এই দেশের, খুব ভালো। আর আগে কি চোখে দেখতো, আচ্ছা বাটপার ধান্দাবাজ, বেশিরভাগ ক্ষেত্রে মূর্খ। তাহলে একটা শিক্ষিত লোক, সবচেয়ে ট্যালেন্টেড পার্সনটা যখন রাষ্ট্রের প্রধান হয়, তখন অটোমেটেড এই দেশের প্রতি সম্মান চলে আসে। যে কোনো জাতি যে চেঞ্জ হয়, এটার পিছনে যদি কেউ তাকায়, লিডার আগে চেঞ্জ হয়ে গেছে, লিডার তারপরে হচ্ছে গোটাল কমিউনিটিকে চেঞ্জ করছে। অনেকে কয় দেশের জনগণ ভালো হলে লিডার ভালো হবে, এটা ভুল ধারণা। যেমন আইএমএ জাহিলিয়াতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে উনি ওনার ডিরেকশনটা এমন ছিল, আস্তে আস্তে মানুষ চেঞ্জ হয়েছে। এটা হয় নাই যে মানুষজন চেঞ্জ হয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনছেন। নো, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সবচেয়ে হাইয়েস্ট মানে মানবীয় যে ক্যারেক্টারগুলো ছিল সেগুলো ওনার মধ্যে ছিল, এবং ওইটা দেখে সবাই উদ্বুদ্ধ হয়ে আস্তে আস্তে ভালো হয়েছে। সিঙ্গাপুরের দিকে যদি চায়, লিউ ইয়ান কু, আরে নামটাও এমন সুন্দর। তা উনি কি করলো, ক্যামব্রিজ থেকে পড়ছে, অসাধারণ জ্ঞান ছিল, এবং এই কারণে সিঙ্গাপুর দেখছে যে লিডারের কতটা ভিশনারি। তারপরে যদি আমরা মালয়েশিয়ার চাইতে কিন্তু সিঙ্গাপুর অনেক উন্নত হয়েছে, কিন্তু এনার নামটা আমরা কম জানি। মালয়েশিয়ার মাহাতির মোহাম্মদ, উনিও ভিশনারি, এবং ওনাকে দেখে মানুষজন আস্তে আস্তে উদ্বুদ্ধ হয়ে উন্নত হয়েছে। তা সারা পৃথিবীতে যেই ন্যাশনগুলো সবচেয়ে সেরা হয়, লিডারশিপ মারাত্মক জিনিস, কিন্তু আমরা মনে করি কি 5 টাকার একটা হচ্ছে বিড়ি, 10 টাকার একটু মুড়ি খায়া কয় যে ভোটটা দিয়ে দেয়। এত ভয়ঙ্কর খারাপ, এটা বুঝি না। আমাদের সবসময় এটা মাথায় রাখা উচিত, যেই জায়গায় একদম ইউনিয়নের মেম্বার থেকে শুরু করে একদম হাইয়েস্ট রাষ্ট্রের মেইন যে হবে, সেখানে মাথায় রাখা উচিত সবচেয়ে অনেস্ট, সবচেয়ে যোগ্য মানুষটাকে হচ্ছে ওই জায়গায় বসানো উচিত। এবং ওই লোকটা যদি ওই জায়গায় থাকে, সারা দেশের ক্ষেত্রে কতটা যে আল্লাহর রহমত এটা আমরা জানি না। এবং লিডার যখন ভালো হবে, অটোমেটেড আল্লাহর রহমত আসবে। ঠিক আছে, এই জিনিসটা খুব ভালো করে মাথায় রাখতে হবে। এবং আমি সবসময় বলি যে ভালো মানুষজনদেরকে, আমরা অনেক সময় নাই ভালো মানুষকে রাজনীতি করে, সমস্ত ভালো মানুষের রাজনীতিতে আসা উচিত, উদ্বুদ্ধ করা উচিত। ভালো মানুষজন যারা, তারা যদি রাজনীতিতে আসে, যারা জিনিসটা বোঝে, তাহলে দেখা যাবে এই দেশের মানুষজন কিন্তু প্রচুর পরিশ্রম করে, কিন্তু সব চুরি বাটপারি হয়ে, এই যে কারেন্টের নাকি 1 লক্ষ কোটি টাকা রয়েছে, 1 লক্ষ কোটি, 1 কোটি 2 কোটি না, 100 কোটি, 1000 কোটি না, 10,000 কোটি না, 50,000 কোটি না, 1 লক্ষ কোটি টাকার উপরে চুরি হয়েছে। তো ওই টাকাটা কোথা থেকে গেছে? আমার আপনার সবারই পকেট থেকে কিন্তু টাকাটা চুরি করছে। এটা বলে রাষ্ট্রীয় চাঁদাবাজি, রাষ্ট্রীয় চাঁদাবাজি এরকম করে হয়েছে। এবং এই জন্য আমি সবসময় বলি, প্রত্যেককে আমি বলবো যে আমরা আমাদের লিডার নির্ধারণের ক্ষেত্রে খুবই আমাদেরকে হচ্ছে যে গুরুত্ব দিতে হবে। এবং ভারতের সাথে যে চুক্তিগুলো রয়েছে, এই চুক্তিগুলো আর সর্বোচ্চ 2 বছর পরে আমরা এমনভাবে চুক্তি, ইনশাল্লাহ, যে আমাদের চুক্তিগুলো এমনভাবে হবে যাতে করে কোনো রকম খোসর মোসর করতে না পারে। খোসর মোসর করলে ওর সম্বন্ধে সারা পৃথিবীতে আমরা জানাই দিব যে দেখেন এরা কিরকম গ্যাঞ্জাম করতেছে, এবং এদেরকে আমরা হচ্ছে যে কোনোভাবেই হচ্ছে যে ইন্টারন্যাশনালি যখন বলবো, তখন কি হবে, অনেকে বুঝে না, তো এগুলো জিনিস জানেও না। ইন্টারন্যাশনালি যখন বলবো, আমরা যা বলবো চায়না সারা দুনিয়া ওইটা প্রচার করবে। আমাদের বন্ধু রাষ্ট্র আছে না, ভারতের শত্রু আছে না, পাকিস্তান। এখন ধরা যাক পাকিস্তানের সাথে যে ভারতের সম্পর্ক কি বন্ধু? নো, শত্রু। পাকিস্তানের সাথে ভারতের শত্রু, ভারতের সাথে চায়নার শত্রুতা, ভারতের সাথে হচ্ছে ওইটা কি নেপালের শত্রুতা, ভারতের সাথে মালদ্বীপের শত্রুতা, ভারতের সাথে ভুটানের শত্রুতা, সবগুলো দেশ খোসর মোসর। কারণ কি? কারণ তারা প্রতিবেশী হিসাবে ভালো হচ্ছে না। এটা ভারতের সিদ্ধান্ত নেওয়া উচিত। তারা কি এরকম করে সব প্রতিবেশীর সাথে খোসর মোসর করে ভালো থাকতে পারবে? আমার মনে হয় না। এটা তাদের ভালো একটা মানে হচ্ছে যে এটাকে বলে পররাষ্ট্রনীতি, কিন্তু হচ্ছে না, বুদ্ধিশুদ্ধির মধ্যে অভাব আছে। এইটা করলে তারা আলটিমেটলি সবার সাথে গ্যাঞ্জামে যাবে, এবং ওই দেশের মানুষজন, সব মানুষ কিন্তু খারাপ না, আমি বারবার বলি, কিন্তু যারা এখন মেইন এটাকে নিয়ন্ত্রণ করতেছে তাদের মধ্যে বেশিরভাগ চোর বাটপারগুলো ওদের ঢুকছে। এবং এই জন্য আমি বলবো যে আমাদের এই যে আমরা যখন এই জিনিসটা প্রচার করব, তখন এইটা শুধু আমাদের মেডিকেলে প্রচার করবে না, ওদের যারা শত্রু আছে কমন, ওই যে আলী রাদিয়াল্লাহু তাআলা ওই কথাটা জানিত, তোমার যে শত্রু তার যে শত্রু, মানে তোমার শত্রু তার যে শত্রু সে কিন্তু তোমার বন্ধু। তার মানে ভারত যদি আমাদের সাথে শত্রুতাপূর্ণ আচরণ করে, তাহলে ভারতের যতগুলো শত্রু আছে, কারা? চীন হইতে পারে, এই যে পাশের যে পাকিস্তান আছে, তারপরে হচ্ছে ভুটান আছে, এই যে দেশগুলো আছে, এরাও কিন্তু তখন আমাদের বন্ধু হয়ে যাবে। এবং এরা কিন্তু এই জিনিসটা এরাই আরো মার্কেটিং করে দিবে। তখন কি হয়ে যাবে? ভারত পুরো কোণঠাসা হয়ে যাবে। আমরা মানুষের সাথে কোনো খারাপ ব্যবহার করবো না, কিন্তু সে যদি আমাদের সাথে খারাপ করে, এটা আমাদের সবাইকে জানাতে হবে। এবং এটা যখন আমরা জানাবো, অটোমেটেড দেখা যাবে তারা আমাদের ন্যায্য যে পানির হিস্সা সেটা দিতে বাধ্য হবে। এবং এইবার যে তারা এটা করছে, এটা নিয়ে আমরা তাদেরকে এমন একটা বেকায়দায় ফেলতে পারি। বেকায়দা মানে কি? তারা তো আমাদের
বিশাল গাঞ্জাম লাগাইছে। এইটাই যে সামনের যতগুলো হচ্ছে যে কনফারেন্স হবে সবগুলো জায়গায় এটাকে তুলে ধরতে হবে, এবং এই ক্ষেত্রে যার যেখানে যতটুকু ক্যাপাসিটি আছে এটাকে ঠিকভাবে প্রচার করা সারা দেশের বাস্তব চিত্রটা। তবে এখানে একটা জিনিস, অনেকে আছে এই যে মিথ্যা ছবি টবি নাকি দেয়, না, এটা কিন্তু একটা হারাম কাজ। মিথ্যা কোনো কিছু না, যেটা সত্যি আগের 91 সালের জিনিস 2007 হয়েছে এরকম মিথ্যা জিনিস দেওয়া যাবে না। এটা দিলে কিন্তু তখন সত্যি যেটা সেটারও ক্রেডিবিলিটি ধ্বংস হয়ে যায়। এইটা করা যাবে না। আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যেটা একদম সত্যি, হিস্সা মানে আমার যেটা ভাগ, ন্যায্য হিস্সা মানে আমার যেটা ভাগ, আমার যেটা হচ্ছে প্রাপ্য সেইটা আমার পাইতে হবে। এবং আমরা সবসময় বলি যে ভারত যদি চিন্তা করে, ভারত যে আমাদেরকে এই যে এতদিন যেরকম হচ্ছে যে দাস আর হচ্ছে মালিক, তাহলে ভুল করবে। কারণ আমাদের কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আছেন, এবং বাংলাদেশের লোক অনেকে কয় না এর বুদ্ধিশুদ্ধি কম, আমরা আমাদের দেশের লোকজনের ব্র্যান্ডিং করতে পারিনি, এই জন্য আমরা মনে করি লোকজনের বুদ্ধি কম। নো, এবং এখানে হয়েছিল কি লিডারশিপ ভালো ছিল না, এই জন্য ভালো লোক কাজ করতো না, ভালো লোক বিদেশে চলে যেত। ভারতের লোকেরও বুদ্ধি আছে, কিন্তু বাংলাদেশের লোকের বুদ্ধি কম, এটা প্রশ্নে আসে না। কারণ বাঙালি হচ্ছে শঙ্কর জাতি, শঙ্করের শক্তি বেশি, অন্যরকম বুদ্ধি, এটা আমরা জানি না। ডক্টর মোহাম্মদ ইউনূসের যে লেভেলটা ইন্টারন্যাশনালি, এটা ভারতের আছে নোবডি। ভারতের সবগুলো যোগ হোক ইউনূসের সমান হবে না, এইটাই সত্যি কথা। ওই যে অনেকে বুঝে না, তো মনে করে যে এই যে বিভিন্ন কোম্পানির ওই যে চিফ অপারেটিং অফিসার, তারপরে হচ্ছে ওই যে সিইও, ওগুলা বাবা হচ্ছে কোম্পানি চালায়, আর ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছে নতুন ধারণা দেয়, আবিষ্কারক, আর এরা হচ্ছে মানে হচ্ছে যে ট্রেনিং প্রাপ্ত অফিসার। এটা জীবনে আগাবে না, এটা মানুষ বুঝে না। ইলন মাস্ক অসাধারণ, কিন্তু সে কি নিউটনের মতন, আইনস্টাইনের মতন? মোটেই না। ওনারা হয়তো ফর্মুলা বানাইছে, নিউটন, আইনস্টাইন, কেপলার, আর ইলন মাস্ক কি পড়াশোনা করে ভালো এখনকার যারা আছে তাদের মধ্যে, কিন্তু ওইটার সাথে মিলানো যাবে না। ঠিক তেমনি করে ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছে ওই যে আইনস্টাইন লেভেলের, ওই যে কি বলো এটাকে জানি আমরা যেটা বলি হচ্ছে যে নতুন ধারণা তৈরি করে দিছে, এবং ওইটার উপরে দুনিয়া চলে। তাহলে এই জিনিসগুলো ভালো করে বুঝতে হবে। এবং রাশিয়ার সাথে ভারতের সম্পর্ক, এখানে একটা জিনিস বলি, ভারতের সাথে রাশিয়ার সম্পর্ক বন্ধুত্বপূর্ণ আছে, আবার রাশিয়ার সাথে তো চীনের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ। তা চীন, ভারত আর রাশিয়ার মধ্যে, মানে রাশিয়া যে আছে সে চীন আর ভারতের মধ্যে কার সাথে বেশি সম্পর্ক রাখবে? অবশ্যই সে চীনের সাথে বেশি ভালো সম্পর্ক রাখবে। তার মানে সে কিছু ক্ষেত্রে নিরপেক্ষ হয়ে যাবে। আমাদের কথা হলো যে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আর সত্যি আমরা সৎ পথে যখন থাকবো তখন সারা পৃথিবী আমাদের সাপোর্ট করবে। এই যে ইসরায়েল এত পাওয়ারফুল মানে টেকনোলজি দিয়ে, কিন্তু তারা যে এরকম হত্যাযজ্ঞ চালাচ্ছে, সারা পৃথিবীর মানুষ কি তাদের সাপোর্ট করতেছে? নো। তাদের মিডিয়া টিডিয়া সবকিছু হয়ে কিন্তু তারা পারতেছে না। কেন? কারণ হচ্ছে সত্যির তো একটা শক্তি আছে, এই শক্তিটার কারণে তারা পারবে না। এরকম করে আমরা সবাইকে বলবো যে প্রত্যেককে, এবং প্রত্যেকের পড়াশোনা করা উচিত। আমরা তো হচ্ছে পড়াশোনা করি না, হ্যাঁ পড়াশোনা মানে যে খালি বই পড়লে ভালো, বই পড়তে পারলে সবচেয়ে বেস্ট, কারণ বইয়ের মধ্যে ডিটেল জিনিসটা বোঝা যায়। আর না হলে তারপরে হচ্ছে যেখানে হচ্ছে যে এখন তো টেকনোলজি খুব ভালো, এই যে ফেসবুক, ইউটিউব, এগুলো অসাধারণ কন্টেন্ট আমরা হচ্ছে যে মানে হচ্ছে যে কনজিউম করতে পারি, এবং এগুলোতে যদি ভালো জিনিস আমরা সবাই গ্রহণ করি আস্তে আস্তে কিন্তু আমরা শিখে ফেলবো। এবং প্রত্যেককে বলবো যে একজনের জীবন বাঁচাইতে পারলে কিন্তু সারা পৃথিবীর সব মানুষের জীবন বাঁচানোর সমান সব। তো এই যে ফেনী থেকে শুরু করে যে এই যে একটা বিশাল মানে হচ্ছে বন্যার মধ্যে যে কবলিত আছে মানুষ, এই ক্ষেত্রে আমি বলবো আগে তাদের জীবন বাঁচানোর জন্য যারা আমাদের এয়ারফোর্স, তারপরে হচ্ছে যে ল্যান্ড ফোর্স, তার মানে আর্মি বলি, তারপর হচ্ছে নৌবাহিনী বলি, তারপরে বর্ডার গার্ড অফ বাংলাদেশ, ওরা তো ওদিকেই থাকবে, ওদের লাগবে না। এই দুইটা ফোর্সের মানুষজন যদি থাকে, এবং হচ্ছে যে নেভি যে ফোর্স আছে, এরা সবাই মিলে খুব দ্রুত একটা লোকেরও যাতে জীবনকে, আমরা আমাদের মাথায় রাখতে হবে প্রত্যেকটা লোকের জীবনকে, মানে একজন মন্ত্রী, প্রাইম মিনিস্টারের জীবনকে আমরা যেরকম গুরুত্ব দিই এরকম দেওয়া উচিত, যে একটা লোকও যাতে আটকা না পড়ে, একটা লোকও যাতে হচ্ছে যে এরকম না হয় যে ওইখানে হচ্ছে সে আটকা পড়ছে, সে বেরোইতে পারছে না, এইটা করা যাবে না। এবং যত এই যে আমাদের দেশের যে এত রকমের হেলিকপ্টার ইয়াটি আছে, এগুলোর কাজ কি? এগুলোর কাজ হচ্ছে মানুষের জীবন বাঁচানো। তো এইটা কিন্তু খুব অসাধারণ একটা টাইপ, যতগুলো দরকার সব লোকজনকে যতটা মানে হচ্ছে দ্রুততার সাথে ওইখান থেকে হচ্ছে রিমুভ করে নেওয়া উচিত। এবং